সুরাট থেকে বাংলা রাস্তাটা কম নয়, ঘোড়া ছুটিয়ে গেলে তাও নয় একরকম কথা ছিল, কিন্তু পালকি করে যাওয়া মানে কমসে কম 3 মাসের ধাক্কা। কিন্তু সে ছাড়া অন্য কোনো উপায়ও নেই। সুরাটের দাস বাজার থেকে একটা বেশ ভালো দরের পালকি জোর গতিতে বেরিয়ে পড়ল। ভেতরে সাকুল্যে 2 জন যাত্রী, একজন বেশ ভদ্র সভ্য সাজে সজ্জিত প্রৌঢ়, এই গরমে যদিও ঘেমে একসা হয়ে আছেন। একে আপনারা ভালোই চেনেন, এতক্ষণ ধরে দাস বাজারে সেলিমের ডেরায় এই প্রৌঢ় লোকটিকেই দেখা যাচ্ছিল। পালকির অন্য যাত্রীকে অবশ্য এতক্ষণে ঠিক করে দেখা যাচ্ছে। কুঠুরির অন্ধকারে তার চেহারা কেমন, মিশরের আমির পরিবারের রক্ত কেমন করে তার শরীরে বইছে, আদতে সে কে, এসব কোনো কিছুই বোঝার উপায় ছিল না। পালকির পর্দা ভেদ করে বাইরের প্রখর সূর্যের রোদ এসে হামলে পড়েছে পালকির ভেতরে। সেই আলোতে এখন বাচ্চা ছেলেটাকে খুব ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে, এবং শুধু দেখাই নয়, কয়েকটা দিক বাদ দিলে এই বাচ্চা ছেলেটাকে চিনে ফেলা এমন কিছু শক্ত ব্যাপার নয়। এতক্ষণ ধরে আপনারা তার ভাগ্যের চড়াই উতরাই দেখে এসেছেন। তার সাথে জড়িয়ে যাওয়া একের পর এক মানুষগুলো আমাদের চোখের সামনে মরে গেছে। জঙ্গের ময়দানের আগুন আমাদের গা ছুঁয়েছে এই বাচ্চা ছেলেটার মধ্যে দিয়ে। একেই একটু আগে আমরা জীবন বাজি রেখে দৌড়তে দেখেছিলাম, কিন্তু সেই আঁধার থেকে সে এখানে এই দাস বাজারের অন্ধকারে কি করে এসে পৌঁছলো তার বিন্দু বিসর্গ আমরা জানি না। আসুন আপাতত তাই জানার চেষ্টা করি। তৌফিকের জীবনে ঘনায়মান অন্ধকারগুলো বড় অদ্ভুত। আগে সে পড়েছিল প্রাণহীন এক আঁধারে, তার মধ্যে মৃত্যুর আর্তনাদ ছাড়া আর কিচ্ছু ছিল না। ওই রকম অন্ধকারে মনে বড় ভয় ধরে যায়, খুব সহজে। মনে হয় একরকম শ্মশানের নিস্তব্ধতা যেন সবকিছু গ্রাস করে নেবে। কিন্তু অন্যদিকে তার এই দাসবাজারের সময়টুকুতেও আলোর কোনো অভাব ছিল না। চতুর্দিকে হাজার রকমের আলো ঝলমল করছে, অথচ তার মধ্যেকার আঁধার আরো তীক্ষ্ণ, আরো বিভৎস। কিন্তু সেই সব পেরিয়ে এখন এই সূর্যের আলোয় ভেসে যাওয়া পালকিতে বসে কোথায় চলেছে তৌফিক? নতুন কোনো অন্ধকার অপেক্ষা করছে তার জন্য। তাতে কতটা আলো আর কতটা বিপদ, সেসব আমরা কিছুই জানি না। ইতিহাস না চাইলে আমাদের জানা সম্ভব হবেও না কোনোদিন। কিন্তু সেই চিন্তার আগে আমরা তৌফিকের পালখেড় থেকে সুরাট আসার গল্পটা বরং জেনে নিই। এই গল্পে সব মিলিয়ে আগু পিছুর হিসেব করা ভীষণ মুশকিল, তবু আপাতত সেই দিকে নজর দেওয়া ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। চোখের সামনে প্রিয় খালিদ চাচাকে মরে যেতে দেখে তৌফিক এক মুহূর্তে অনেকটা বড় হয়ে গেছিল। তার আগেই যে জেদ ধরে সে বসেছিল সেটা ওই ভীষণ মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। তখন তৌফিক যেন হঠাৎ বুঝতে পেরে গেছে খালিদ চাচা কোন ভয়ের কথা বলছিল এতক্ষণ ধরে। তার আব্বা কি নিয়ে এত চিন্তায় থাকতো সব সময়। জীবন মৃত্যুর মাঝখানের সীমানাটা যে এত পাতলা, যে কোনো মুহূর্তে মৃত্যুর দূত ওই পার থেকে এই পারে চলে আসতে পারে, সেই সত্যিটা বুঝতে পেরেছিল তৌফিক। একটা 8 বছরের বাচ্চা ছেলের কাছে এরকম সত্যি ঠিক কিভাবে ধরা দিতে পারে তা শুধু কল্পনা করা যায়। অনুভূতিতে তাকে ধরতে পারার সাধ্য আমাদের নেই। সেই অনুভূতি ইতিহাস যত্ন করে তার অন্তরে রেখে দিয়েছে। পালখেড়ের প্রান্তর থেকে সেই অনুভূতি বুকে নিয়ে দৌড় শুরু করেছিল তৌফিক। তার সম্বল বলতে একটা ছোট্ট ছোরা আর খালিদ চাচার শেষ চিৎকার। बेटा तुम थक गए होगे, थोड़ा खाना खा लो, अभी शाम के पहले तो हम नहीं रुकेंगे। অচেনা লোকটার গম্ভীর গলা শুনে চমকে উঠল তৌফিক। বিগত কয়েকদিন ধরে তার মোটের ওপর সহজ স্বাভাবিক জীবনটা হঠাৎ করে আমূল বদলে গেছে। অন্য সময় হলে এত ধকলে ঘুমিয়ে কাদা হয়ে যেত তৌফিক, কিন্তু এখানে যেন ঘুম জিনিসটা একেবারে উধাও হয়ে গেছে। সব সময় বিপদের পায়ের আওয়াজ শুনতে পায় তৌফিক, ঘুমোতে আর সাহস হয় না। চোখ বুঝলেই কয়েকটা বিভৎস ছবি চোখের ওপর ভেসে ওঠে। মনে হয় এক্ষুনি বুঝি কেউ তার শরীরে চাকু চালিয়ে দেবে। নিজের অজান্তেই কোমরের কাছে হাত চলে যায়, কিন্তু সেখানে তো ছোরাটা নেই।
আব্বা যে বারবার সতর্ক করে দিয়েছিল, হুঁশিয়ার থাকবি বেটা, হাতিয়ার হচ্ছে তোর শরীরের একটা অংশ, अगर वो गुम गया तो तुम्हारा शरीर मुश्किल में होगा, हथियार हर वक्त अपने करीब रहना चाहिए। তবে তৌফিকের হাতিয়ারটা কোথায় গেল? এই পালকির মধ্যেও ভয়ে ঘেমে ওঠে সে। মনে হয় চারদিকে মৃত্যু যেন ওঁত পেতে রয়েছে, সুযোগ বুঝলেই হামলে পড়বে। পালখেড়ে নিজামের শিবির থেকে দৌড় শুরু করেছিল তৌফিক। মধ্যরাতের নিশ্ছিদ্র অন্ধকার ভেদ করে দৌড়ে যাচ্ছিল সে। এই দৌড় জীবনের সঙ্গে পাঞ্জা লড়াই খেলার দৌড়। এখানে প্রতিপক্ষ হল সাক্ষাৎ মৃত্যু। এই দৌড় বয়সের বাছবিচার করে না, শুধু নিজের হিসেবটুকু বুঝে নিতে চায় প্রতি পদক্ষেপে। তৌফিকও সেই দৌড়ের সাথে সমানে পাল্লা দিয়ে চলেছিল। এক কথায় বলতে গেলে একটা অদ্ভুত কাঁপুনি হচ্ছিল থেকে থেকে। মনে হচ্ছিল ওই শেষ দেখা খুনের দৃশ্যটা যেন মাথার মধ্যে একেবারে গেঁথে গেছে। থেকে থেকেই ওর চোরা স্রোত সারা শরীরটাকে এলোমেলো করে দিচ্ছিল। মনে হচ্ছিল অজস্র লকলকে তলোয়ার যেন ওর দিকেই ছুটে আসছে, আর এর হাত থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই ওর কাছে। অথচ তৌফিককে বাঁচতে হবে ভীষণভাবে। ফৌজির ছেলে হয়ে জঙ্গের মাঠে মরে যাওয়াটা এতদিন তার কাছে ভীষণ গৌরবের ব্যাপার ছিল, কিন্তু এখন আর সেরকম কিছু মনে হচ্ছিল না। যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে। কে যেন তৌফিকের কানে এই মন্ত্রটা গুঁজে দিচ্ছিল বারবার করে। কিন্তু ভাবনা তো আর বাস্তবের সাথে সবসময় মিল খায় না। অনেক দূর যথার্থ ফৌজির মতো লড়াই করে গেল তৌফিক, কিন্তু এক জায়গায় সবচেয়ে উঁচু দরের ফৌজিও হাল ছেড়ে দেয়। সেখানে তৌফিক তো একটা বাচ্চা ছেলে, কখন যে অজ্ঞান হয়ে পড়ে গেছিল খেয়ালই নেই তার। যখন জ্ঞান ফিরল তখন রাতের আঁধার কেটে গেছে, নতুন সূর্যের আলোয় চারপাশ ভেসে যাচ্ছে। পৃথিবীর গানে কোথাও কোনো ছেদ নেই। মনেই হয় না চারপাশে এত যুদ্ধ, এত রক্তপাত, মানুষে মানুষে এত হিংসা, লড়াই, খুনোখুনি। কিন্তু এত কিছু ভাবার উপায় ছিল না তৌফিকের। জ্ঞান ফিরে তৌফিকের মনে পড়েছে সে পালাচ্ছিল। খালিদ চাচা বলেছিল বাঙ্গালে যেতে হবে, কিন্তু এই জায়গাটা কোথায়? পালখেড়ের যুদ্ধ শিবিরের সঙ্গে এর তো কোনো মিল নেই। এখান থেকে ও বাঙ্গাল যাবেই বা কি করে? তৌফিক জানতো না সে উল্টো পথে দৌড়চ্ছে, যদিও তার পক্ষে বোঝার উপায় ছিল না। গুজরাটের দিকের রাস্তায় পাড়ি দিয়েছিল সে। যুদ্ধ শিবির থেকে একটা নিরাপদ দূরত্বে পৌঁছলেও স্বাভাবিকভাবেই খুব বেশি দূরে যেতে পারেনি তৌফিক। ওদিকে দাস কারবারি সেলিমের শাগরিদ জাফর তখন মহারাষ্ট্রের দিকে এসেছে কারবারির কাজে। সকালে সূর্যের আলো দেখেও উঠতে পারেনি তৌফিক, তার শরীরে আর শক্তি ছিল না। জাফর তাকে খুঁজে পায় রাস্তার ধারে, প্রায় জ্ঞানশূন্য অবস্থায়। কারবারির ব্যাপারে জাফর কোনো বাছবিচার করে না। একটা খয়াটে চেহারার বাচ্চাকে দিয়ে কি কাজ হবে তা না ভেবেই তাকে ঘোড়ায় চাপিয়ে নেয় জাফর। তৌফিক বুঝতে পেরেছিল কিছু একটা গোলমাল হয়ে যাচ্ছে, কিন্তু ক্লান্তি, ভয়, ক্ষুধা ততক্ষণে তার ঠিক করে চিন্তা করার ক্ষমতাগুলোকে নষ্ট করে দিয়েছে। কোনো কিছুতেই বাধা দেওয়ার ক্ষমতা ছিল না তার। ওদিকে অদৃষ্ট যে তৌফিককে সম্পূর্ণ এক অন্য পথে সেই বাংলার দিকেই নিয়ে চলেছে, তা এখনো তার জানার কথা নয়।